দর্শক, নতুন সরকার নতুন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের বড় কর্তা পরিবর্তন করেছে তারা। আইজিপি পদে এই পরিবর্তন আশা করা যাচ্ছিল যে খুব দ্রুতই আইজিপি পরিবর্তিত হবে। পুরনো আইজিপি নির্বাচনের আগেই বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন এবং তার দেশের বাইরে চলে যাওয়ার গুঞ্জন উঠেছিল এবং উপদেষ্টাদের সঙ্গে আগেই কূটনৈতিক পাসপোর্ট উপদেষ্টাদের সঙ্গে জমা দিয়ে লাল পাসপোর্টের পরিবর্তে সবুজ পাসপোর্ট গ্রহণ করেছিলেন তিনি। তখন থেকেই আলোচনা ছিল বাহারুল আলম তিনি থাকছেন না আইজিপি পদে, কিংবা নতুন সরকার তাকে রাখছে না। বিএনপি তার আস্থাভাজন না হওয়া সত্ত্বেও পুলিশ প্রধানের মতো এত বড় একটা পদে সেই ব্যক্তি থাকা অবস্থায় নির্বাচন করার যে সাহস দেখিয়েছে, সেটাও একটা বড় ঘটনা ছিল। নতুন আইজিপি যাকে আনা হলো, আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি এসপি পদে চাকরি করা অবস্থায়। এসপি পদের একজনকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি চাকরি ফিরে পেয়েছেন এবং এই সামান্য সময়ের মধ্যেই 1.5 বছরের মধ্যেই তাকে পুলিশের প্রধান করে দেয়া হলো। সেই ক্ষেত্রে তার কর্মক্ষমতা, পারঙ্গমতা এগুলো নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, অনেকে প্রশ্ন তুলবেনও। নিশ্চয়ই তিনি কর্মক্ষম, সেই কারণেই বিএনপি এই পছন্দটা করেছে। এখন দেখার বিষয় কতটা সফল হন নতুন এই আইজিপি। চলুন একটু জেনে দেখি কে হলেন পুলিশের নতুন প্রধান এবং তার চাকরির ইতিহাসে কি কি রয়েছে বলে গণমাধ্যমে উঠে আসলো, কোথাকারই বা তিনি সন্তান। থাকবেন দর্শক। বলছিলাম পুলিশের নতুন প্রধান অর্থাৎ আইজিপি পদে পরিবর্তন, সেই পরিবর্তনটা হয়েছে। যে কথা বলছিলাম যে এসপি পদে থাকাকালীন তার সর্বশেষ চাকরিচ্যুত হওয়ার ঘটনাটা ঘটে। এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাকে প্রথমে আবার চাকরিতে ফিরিয়ে আনা হয় ওই এসপি পদে। এরপরে আর্ম পুলিশ ব্যাটালিয়নের প্রধান হয়ে যান, সেখান থেকে তাকে এবার আইজিপি করা হলো। গণমাধ্যম নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। আজকে এই নিয়োগ দেওয়া হয়েছে। আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একাধিকবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। অর্থাৎ 1.5 বছর আগে তিনি আবার চাকরিতে পুনর্বহাল হয়েছিলেন ওই এসপি পদে। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে, যে বাগেরহাটটাকে আমরা আওয়ামী লীগের অনেকটা ঘাঁটি হিসেবে জানি। সেই আওয়ামী লীগের ঘাঁটিতেও আওয়ামী বিরোধী বিএনপি পন্থী এই পুলিশ, সেই কারণে আওয়ামী লীগের আমলে নানাভাবে তিনি অসম্মানের সম্মুখীন হয়েছেন কিংবা চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। 1997 সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। সে বছর তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার দ্বিতীয় দফায় চাকরি ফিরে পাওয়া হলো। কর্মজীবনে তিনি চৌকস বলে বলছে গণমাধ্যম। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান। সর্বশেষ 2008 সালে ডিএমপি উত্তরা জোনের ডিসি ছিলেন তিনি। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান। জাতিসংঘ থেকে ফিরে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে নিযুক্ত হন। সেটা 2022 সালে তিনি ডিআইজি অফিসে এসপি হিসেবে নিযুক্ত হন। সেখানে থাকা অবস্থায় 2022 সালে ওই এসপি পদে দায়িত্ব পালন করা অবস্থাতে 2022 সালে এসপি থাকাকালীনই শেখ হাসিনা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
অর্থাৎ এর আগে তিনি চাকরি করেছেন সর্বোচ্চ এসপি পদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাকরি ফিরেও পেয়েছেন 2 বছর পরে তিনি চাকরি ফিরেও পেয়েছেন এসপি পদেই। এরপরে তাকে দ্রুত কয়েকটা ধাপে মানে প্রমোশন দেওয়া হয়। প্রথমে তাকে ডিআইজি করা হয়, এরপরে তাকে পুলিশের উপপরিদর্শক করা হয় এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের মহাপরিচালক করা হয়। এবারে তাকে আইজিপি করা হলো। অনেকেই সঙ্গত কারণে প্রশ্ন করতেই পারেন যে এসপি পদে 2022 সালে যিনি ছিলেন 2024-এর পট পরিবর্তনের পর্যন্ত তিনি ছিলেন বাধ্যতামূলক অবসরে। 2024-এর 5 আগস্টের পরে ইউনূস সরকারের আমলে আবার এসপি পদেই তিনি যে নিয়োগ পেলেন, 2024-এর শেষ বেলায় এসে এসপি পদে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা 2026-এর শুরুতে এসে মাত্র 1.5 বছরের মাথায় এসে এসপি থেকে সরাসরি আইজিপি হয়ে গেলেন। মানে এসপি থেকে নিয়োগ পাওয়ার পরে দ্রুত কয়েকটা প্রমোশনের মাধ্যমে আইজিপি হয়ে গেলেন। এই ক্ষেত্রে বড় পদে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা না থাকলে আইজিপি হিসেবে দায়িত্ব পালনে তাকে হিমশিম খেতে হয় কিনা সেই প্রশ্ন হয়তো অনেকেই করতে পারেন। কিন্তু গণমাধ্যম বলছে তিনি চৌকস অফিসার ছিলেন এবং মূলত রাজনৈতিক রোষানলে পড়েছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে পড়েছিলেন। তার মানে এই নতুন আইজিপি বিএনপির খুবই আস্থাভাজন ব্যক্তি। আইজিপির মতো একটা পদে রাজনৈতিক সরকার অবশ্যই আস্থাভাজন একজনকেই খুঁজবে। সেই আস্থাভাজন খুঁজতে গিয়েই তারা আলী হোসেন ফকির বাগেরহাটের এই ব্যক্তিকে খুঁজে পেয়েছে এবং তারা পুলিশ প্রধান হিসেবে তাকে নিয়োগ দিল। এখন দেখার বিষয় কাজে কর্মে দক্ষতায় এবং ভূমিকায় কি কি ভূমিকা পালন করে পুলিশ বাহিনীকে, যে পুলিশ বাহিনী এখনো পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পায়নি, সেই পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফেরাতে তিনি কতটা ভূমিকা পালন করতে পারেন। প্রশাসন এখন রীতিমতো অস্থির। রাজনৈতিক সরকার ক্ষমতায় এসছে, ক্ষমতা এসেই এখনকার সর্বশেষ যে খবর, চাকরি গেল 9 সচিবের, 3 সচিবকে সরালো সরকার। তার আগে দেখেছেন 6টা সিটি কর্পোরেশনের প্রশাসকদেরকে বাদ দিয়ে একেবারে বিএনপির ডেডিকেটেড ত্যাগী 6 নেতাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়েও অবশ্য টিপ্পনি কাটা হচ্ছে বা সমালোচনা করা হচ্ছে যে ডক্টর ইউনূসকে বলা হতো অনির্বাচিত সরকার, এখন তারা সব জায়গায় অনির্বাচিত ব্যক্তিদেরকে বসাচ্ছে। বিষয়টা তা না। আমি মনে করি যেটা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু পরিষ্কার করেছেন। তিনি কি বলেছেন যে একেবারে খুব শীঘ্রই নির্বাচন দেওয়া হবে। তো নির্বাচন দেওয়া হলেও সব মিলায় 3 মাস 4 মাস সর্বোচ্চ 6 মাস লাগতে পারে। তো এই 6 মাস কি আরো বিশৃঙ্খলা চলতে থাকবে? এই সংস্থাগুলো কি নিয়ন্ত্রণে নিয়ে আসবে না গভর্নমেন্ট? আর নিয়ন্ত্রণে আনতে গেলে কাদেরকে নিয়োগ দেবে? যারা ছিল তাদেরকে, নাকি নতুন করে আবার ওই সচিব টচিব এই সমস্ত যত রকম পুরানো লোকজন আছে বা বিদেশ ফেরত লোকজন আছে তাদেরকে বসাবে? রাজনৈতিক সরকার রাজনৈতিক মানে লোকদেরকেই বসাবে, যার উপরে প্রধানমন্ত্রীর কন্ট্রোল থাকবে। তো এতে সমালোচনা করার কি আছে? সমালোচনা আসলে এগুলি হলো গায়ে জ্বলতেছে তাদের। এগুলো জ্বলার অনেক কারণ আছে। কারণ আগে তো এই সমস্ত বিভিন্ন প্রশাসক বিভিন্ন পদে নিয়োগ দিয়ে কে কত টাকা খাইছে। আল্লাহর রাস্তে আমি সরকারকে অনুরোধ করব, এই নিয়োগ বদলি বিভিন্ন ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে কে কত টাকা বানাইছে, জুলাই অভ্যুত্থানের আগে তাদের আর্থিক অবস্থা কেমন ছিল আর পরবর্তীতে এখন কার কি হয়েছে, এইটার একটা শ্বেতপত্র যেন তারা প্রকাশ করে এবং তদন্ত যাতে করে, তাতে স্বচ্ছতা বোঝা যাবে। শুধু 15 বছর না, গত 15 মাসে কি কি হয়েছে সেটারও একটা তদন্ত হওয়া দরকার। তাহলে অনেকের গোমর কিন্তু ফাঁস হবে। যারা উপদেষ্টা পরিষদে বসে মাল কামাইছে তারা ধরা খাবে, আর যারা ওই যে জুলাই অভ্যুত্থানের নেতা বলে বিভিন্ন জায়গায় জায়গায় বসে চাঁদাবাজি করছে তাদেরও মুখোশ করবে। এই চাঁদাবাজরা আবার নির্বাচনের সময় বিএনপিকে চাঁদাবাজ বলে তাদের গায়ে সিল লাগিয়ে তাদেরকে ডুবানোর চেষ্টা করেছিল। আমার ধারণা
বা আমার বিশ্বাস যে বিএনপির এখন আইন অনুযায়ী সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা উচিত। 15 বছরের দুঃশাসনের সাথে যারা যুক্ত ছিল তাদের তো বটেই, গত 15 মাস 18 মাসে যারা বিভিন্ন দায়িত্বে ছিল সেই দায়িত্ব পালনগুলো কি একেবারে মানে ত্যাগের বিনিময়ে সেবকের মতন করে তারা সেবা করেছে জনগণকে, সরকারকে, নাকি 2 পয়সা কামাইছে, এই তথ্যটাও সামনে আসা দরকার। যাই হোক, এখন সর্বশেষ হলো 9 জন সচিবকে 2 দফায় মোট 12 জন সচিবকে সরানো হলো। বিভিন্ন জনকে আমি আর এখানে নাম বলছি না। সরকার তার মতন করে প্রশাসন ঢেলে সাজাবে। বিগত সময় এত অনিয়ম হয়েছে দফায় দফায়, শুধু টাকার বিনিময়ে একে সরানো ওকে করানো। মানে একদিকে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দেওয়া হবে না, কিন্তু অন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অযোগ্য, অদক্ষ এবং টাকা পয়সার বিনিময়ে। সুতরাং বিএনপি লম্বা সময় ক্ষমতায় ছিল, তারা প্রশাসনের নারী নক্ষত্র জানে যে কে বিএনপি না। তার চেয়ে বড় কথা হলো কার যোগ্যতা আছে, কার অযোগ্যতা আছে, কে দুর্নীতিবাজ আর কে হচ্ছে সৎ দক্ষ কর্মকর্তা সেটাও জানে, কার রাজনৈতিক সংশ্লিষ্টতা কোন দিকে, কারা ওই গুপ্ত সুপ্ত সেজে প্রশাসন আগলে রেখেছিল। এখন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে সরিয়ে একেবারে সঠিক লোক বসানোর তারা চেষ্টা করছে। কতখানি চেষ্টা সফল হবে জানি না। যদি এর মধ্যে সমালোচনা আসে, নিশ্চয়ই সমালোচনার বিষয়গুলো সমালোচনার দৃষ্টিভঙ্গিতেই তুলে ধরবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশাসনে, পুলিশে যে একটা ব্যাপক রদবদল হওয়া দরকার, এটা অপরিহার্য। কারণ গত 15 মাসে আওয়ামী লীগ কর্মকর্তাদেরকে সরানোর নামে আর এক নৈরাজ্য তৈরি হয়েছিল, সেই নৈরাজ্যেরও এখন অবসান হওয়া দরকার। দর্শক।